হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প তোবা, লেখিকা ফারুক ইসলাম ফারহানা। পর্ব 14, 15 এবং শেষ। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। তাহলে চলুন গল্পে ফিরে যাই। আজ 6 মাস হয়ে গেল শওকত হাসান এখনো কোনো হদিস পায়নি তুবার। তার ভাই আফজালের ফোন বারবার বন্ধ আসছে, তার সাথে রিজভিরও। তুবা তার আর রিজভির একটি ছোট্ট সংসার সাজিয়েছে। সকালে রিজভি কলেজে চলে যায় চাচাজান সাথে। তুবা সারাদিন ভালোই আড্ডা দেয়। তুবা বিভিন্ন রকমের রান্না করে থাকে রিজভি আর চাচাজানের পছন্দের। বিকেলে রিজভি বাসায় ফিরলে তার সাথে বিভিন্ন রকমের খুনসুটির মধ্যে সময় চলে যায়। সৌরভ রিজভির খুবই প্রিয় একটি বন্ধু, পুলিশের অনেক বড় কর্মকর্তা। সেই তুবাকে সেই তার ছোট বোনের মতো আদর করে। আর রিজভি তো তার কলিজা, কারণ একদিন মৃত্যুর হাত থেকে এই রিজভি তাকে বাঁচিয়েছে। শত্রু থেকে লুকিয়ে চিকিৎসা করিয়েছে তার বাসায় রেখে। তাতে তোবা আর চাচাজানেরও সেবার কোনো কমতি ছিল না। চাচাজান বলেছে বাড়ি কারোর সাথে এখন কথা বলতে না, সময় হলে উনি নিজে কথা বলাই দিবে, তাতে দ্বিমত করেনি তোবা। আজকাল তার খুবই শরীর খারাপ যায়। তোবার মাথাটা প্রচণ্ডভাবে আর অস্বাভাবিক বমি হয়। মার সাথে বাবার সাথে কথা বলতে খুবই মন কাঁদে তার, কিন্তু চাচাজানের কথা সেই ফেলতে পারে না। হ্যালো আফজাল, কই তুই? আমার ভাই উত্তেজিত কণ্ঠে বলে উঠল শওকত হাসান। ভাই, আমাকে মাফ করে দেন। আমি আপনাদের না জানিয়ে তুবা আর রিজভির বিয়ে দিয়েছি। আফজাল সাহেব আহত গলায় বলে উঠল। তুই ভালো করেছিস শওকত। হাসানের গলায় হাসির ঝলক। আমি কত মাস ধরে তোদের খুঁজছি। তোবা আর রিজভিকে আমি মেনে নেব। তুই বাড়িতে আয় ভাই। আমি রিজভি আর তোবার জন্য সারপ্রাইজ প্ল্যানিং করেছি। ওদের আবার বিয়ে দেব। সত্যি ভাইয়া? তুমি ওদের মেনে নিবা? আফজাল সাহেব উৎসাহ কণ্ঠে বলে উঠল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই বাড়ি আয়, কেউকে বলে আসিস না, শওকত হাসান নরম গলায় বলল। ঠিক আছে ভাইয়া, আমি কালকে আসবো। আফজাল সাহেব হেসে উঠে বলল। শওকত হাসান খুবই খুশি, তার পুরো বাড়ি চমৎকারভাবে সাজিয়েছেন। তিনি তার ছোট মেয়ের বিয়ে বলে কথা। কেউকে কিছু না বলে আফজাল সাহেব বাড়িতে চলে আসে। বাড়িতে এসে তার চোখ ছানা বড়, একই ইলাহি কাণ্ড। পুরো বাড়ি কি চমৎকারভাবে সাজানো। ভিতরে ঢুকতে সবাই তাকে ঘিরে ধরলো, বিভিন্ন রকমের নাস্তা দিল। রুবা তার মা ছোটাছুটি করে নাস্তা আনছে। অন্তু বিয়ের সব কাজ সে দেখছে। বুঝলি আফজাল, একদম মন মতো সাজিয়েছি ঘর। আমার ছোট মেয়ে বিয়ে বলে কথা। আফজাল সাহেবের মুখে তৃপ্তির হাসি, কত যে খুশি সবাই। তাহলে তিনি ভালোই কাজ করিয়েছে। সব তো রেডি, তুই একটা কাজ কর, ওদের দুজনকে ডাকিয়ে আন। আর শোন, বলবি আমার অবস্থা খারাপ, তাহলে আসবে না, না হলে আসবে না। শওকত হাসান বলে উঠল। ঠিকই বলছো তুমি ভাইয়া, না হলে রিজভি বিশ্বাস করবে না। আমি এখনই ফোন দিচ্ছি। হুড়মুড় করে ফোন দিয়ে বের হয়ে গেল আফজাল সাহেব। আর বাসার সবাই মুখে পৈশাচিক হাসি। রিজভি কই তুই বাবা? আফজাল সাহেব ফোনে হাতে বলে উঠল। বাবা, আমি বাসায়। তুমি কই? সকাল সকাল হুট করে কই বের হয়ে গেলে? রিজভি বলে উঠল। আমি বাড়ি আসছি রে বাবা। ভাইয়ের অবস্থা ভালো না, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। কাঁদো কাঁদো ভাব করে আফজাল সাহেব বলে উঠল। মানে কি? বড় বাবার কি হয়েছে? তুমি আগে বলবা না? আমাদের উত্তেজিত কণ্ঠে রিজভি বলে উঠল। আফজাল সাহেব থতমত খেয়ে বলল, তোরা চলে আয় এখানে, এক্ষুনি তোদের শেষবারের মতো দেখতে চায়। ঠিক আছে বাবা, আমরা এক্ষুনি আসছি। এটা বলে রিজভি ফোন কেটে দেয়। তুবা, আমাদের এখনই গ্রামে যেতে হবে।
বড় বাবার অবস্থা নাকি ভালো না। তোবা বসে বসে সৌরভের সাথে কি নিয়ে হাসাহাসি করছে। রিজভির কথায় চমকে ওঠে, তার দিকে তাকালো। আমার আবার আমার আমার বাবার কি হয়েছে? আপনি আপনি কে ফোন দিল? আমরা এখনই যাব। তোবা কাঁদো কাঁদো গলায় বলে উঠল। এখনই যাব, বাবা ফোন করেছে, উনি সেখানে আছে। রিজভি বলে উঠল। তোরা তোদের গ্রামে যাবি? সৌরভ স্বাভাবিক গলায় বলল। রিজভি হ্যাঁ বদক মাথা দুলালো। তাহলে আমিও যাব। আমার তোদের গ্রামের আগে 2টি গ্রাম আগে একটা কেস পড়েছে, আমরা 2 গাড়ি আগে চলে গেছে। সৌরভ বলে উঠল। ঠিক আছে চলো সবাই। হ্যালো সুমি, তুমি দেশে এসেছো জানো? এখানে কি হয়েছে? উৎসাহ কণ্ঠে আফজাল সাহেব বলে উঠল। তো আমি বাড়ি এসেছি, ভাইয়া তোবার রিজভিকে মেনে নিয়েছে। আফজাল, আমার মনে হচ্ছে এটা তোমার ভাইয়ের কোনো প্ল্যান। কি যা তা বলছো সুমি? ভাইয়া তার মেয়েদের খুবই ভালোবাসে। তোমার ভাই যে কতটা জানোয়ার তা তোমাকে আমি আজ এত বছর ধরে চিৎকার দিয়ে 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 বলছি, তুমি তা কানে নিচ্ছ না। সুমি উত্তেজিত কণ্ঠে বলে উঠল। এটা বাদ দাও সুমি, এখন ভাই বদলে গেছে। আফজাল সাহেব বলে উঠল। ওই জানোয়ার কখনো বদলাবে না, যেরম ও সেইরমই তার বউ। খবরদার তুমি আমার ছেলেকে ওইখানে আসতে বলবে না, আমি ওদের বলে দিয়েছি আরও অনেক আগে। আফজাল সাহেব অসহায় গলায় বলল। আফজাল, তোমার ভাই যদি আমার বোনের ছেলের সাথে উল্টাপাল্টা কিছু করে, আমি কিন্তু তোমাকে এবার আর মাফ করব না। এটা বলে সুমি ফোন কেটে দিল। চিন্তিত মুখে আফজাল সাহেব ঘরে ঢুকে দেখে মেহবুব এসেছে, আর তার পরনে একটি বিয়ের পাঞ্জাবি। বাবা কখন তোবা আসবে? দেখেন আমি তো তৈরি ওকে বিয়ে করতে, আর লোকও রেডি। ও রিজভি হারামিকে শেষ করতে। আফজাল সাহেবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। উনি অবাক হয়ে সবার দিকে তাকিয়ে আছে। তাহলে সুমি ঠিক ছিল, তার ভাই এখনো জানুয়ারি রয়ে গেছে। আফজাল সাহেব হুড়মুড় করে বের হয়ে যেতে ধরল, রিজভিকে আসতে না করতে হবে। সেই তোবা আর রিজভি কিছু হতো দেবে না। সাথে সাথে কেউ একজন তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। আচ্ছা খবর দিস তোবার বাবার কি অবস্থা? সৌরভ বলে উঠল। 2-3 দিন থাকতে হবে এখানে আমাকে। এটা বলে সৌরভ তোবা আর রিজভিকে বাই বলে বিদায় নিল। আফজাল সাহেব তাকিয়ে দেখে অন্তু তাকে ঘাড় ধরে উঠাচ্ছে। উনি অবাক হয়ে শওকত হাসানের দিকে তাকালো। শওকত হাসান হো হো করে বিশ্রী করে হেসে বলল, এভাবে কি দেখিস? তুই কি ভাবলি তোর বউয়ের অবৈধ ছেলের সাথে আমি আমার আদরের মেয়ের বিয়ে দেব? আবার পাশে দাঁড়িয়ে অট্ট হাসিতে ফেটে পড়ছে নাজারা বেগম, রুবা আর মেহবুব। শওকত হাসান মেহবুবকে বুকে নিয়ে বলল, এটা হবে আমার জামাই, এটা হবে কোটির মধ্যে একটা। তোর চরিত্র খারাপ বউয়ের জারজ বাচ্চা না। ভাইজান, আমার বউয়ের কোনো চরিত্র খারাপ ছিল না। চরিত্র খারাপ কার ছিল তুমি ভালো করে জানো। আমাকে সহজ সরল পেয়ে আমার বউকে চরিত্র খারাপের বদনাম দিয়েছো, সেটা তুমি ভালো করে জানো। তোমার ভুলের জন্য আমি আমার সংসার নষ্ট করেছি, সব জানি আমি, কিন্তু তোমাকে সম্মান করতাম তাই কিছু বলতাম না, আজ বলবো। শওকত হাসান ঘাবড়ে গেলেন, এই বুঝি সবই জেনে গেল। হঠাৎ আফজাল সাহেবকে হাতের নিচে কাছের ফুলদানি ছুঁড়ে মারল নাজারা বেগম। ঠাস করে নিচে পড়ে গুনগানে শুরু করলো আফজাল সাহেব। পুরো ঘরময় রক্ত ভেসে যাচ্ছে। সারা ঘরের সবাই অবাক হয়ে তাকিয়ে আছে নাজারার দিকে। তিনি রাগে ফুঁসতে ফুঁসতে বলল, শকুনের মতো সবাই এইভাবে না তাকিয়ে দেখে দেখ মরছে কিনা, মরলে গলায় কিছু পেঁচিয়ে মেরে লাশ সুরা। শওকত হাসান এক ঢোক গিলে মনে মনে বলল, ভাগ্যিস নাজারা সামলে নিল, না হলে সব শেষ হয়ে যেত মেয়ের সামনে।
অন্তু তাড়াতাড়ি করে আফজাল সাহেবের লাশ সরিয়ে ফেলল। রুবা মুখ বিকৃত করে অত্যন্ত বিশ্রীভাবে গাল ভেংসি কেটে বলল, কি এমন একটা লোক একটা ফুলদানিতে কুপোকাথু আজকে রিজভিকে মারবে, তাতে রুবার কোনো রকম খারাপ লাগছে না। মরুক শালা, আমাকে ফেলে আমার বোন নিয়ে তোর এত প্রেম, মর তুই, আমার মন পুরা কমবে। নিজে নিজে বিড়বিড় করে জানালা দিয়ে উকি দিল। রুবা, আসছে না কেন ওরা? একটু পর একটা গাড়ি ঢুকলো। রুবা হুড়মুড় করে দৌড়ে সবাইকে বলল, সাথে সাথে যে যার প্ল্যান মতো কাজ করা শুরু করলো। রুবার অন্তু বাইরে গিয়ে দাঁড়িয়ে রইল কাঁদো কাঁদো মুখ করে। তুবা গাড়ি থেকে নেমে ছুটে বোনকে জড়িয়ে ধরলো। হা হয়ে গিলে খাচ্ছে অন্তু তুবাকে। আহ, কি চমৎকার হয়েছে! তুবার শরীর দেখলে ছুঁয়ে দিতে ইচ্ছে করে। রিজভির দিকে তাকিয়ে সেই চোখ অন্যদিকে ঘোরালো, কারণ রক্ত চোখে তাকিয়েছে রিজভি। কিন্তু অন্তুর দিকে সে এক ঢোক গিলে বলল, রুবা, তুবাকে ভিতর নিয়ে যাও। রুবা বোনকে জড়িয়ে ধরে বলল, চল তুবা, বাবা তোর জন্য অপেক্ষা করছে। রিজভি তুবার সাথে ভিতরে ঢুকতে গেলে রুবা বলল, না না রিজভি, তুমি ঢুকো না, তুমি অন্তুর সাথে বাইরে থাকো। তুবা রিজভি অবাক চোখে রুবার দিকে তাকালো। না মানে রুবা বলতে চাচ্ছে, বাবা তো অসুস্থ, তোমাকে দেখে যদি আবার আরো অবস্থা খারাপ হয়ে যায়। অন্তু বলে উঠল, আচ্ছা আমি বাইরে আছি, ধরো তোমার ফোন দরকার হলে ডেকো। তোমার গালে হাতে রেখে বলল রিজভি। সারা শরীর যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে রুবার। কি হতো তোমার জায়গায় তাকে এত ভালোবাসলে? রুবা তুবাকে নিয়ে ঘরে ঢুকে গেল। রিজভি সেই দিকে কতক্ষণ তাকিয়ে রইল। তারপর অন্তু বলল, চলো ভাই, বাগানের দিকে গিয়ে একটু বসি, ওইখানে নীরব কেউ নেই। রিজভি মতো দিল। তুবা আসা পর্যন্ত বসে থাকবে। সেই খুবই চিন্তা হচ্ছে তার আজকাল মেয়েটার জন্য। শরীরটাও ভালো যাচ্ছে না মেয়েটার। সকালে খুবই খুশি ছিল, কি যেন বলবে সেই আমার, তাই তো তাড়াহুড়ো করে ডেকে এনেছিল কলেজ থেকে, সাথে সৌরভকেও। অবশ্যই কোনো খুশির সংবাদ হবে, কারণ সৌরভকে ডাকা মানে খুবই খুশির সংবাদ, কারণ সব খুশির সংবাদ সেই সৌরভকেও সাথে সাথে দেয়। হাঁটতে হাঁটতে রিজভি বাগান বাড়ি এসে অন্তুকে বলল, বাড়ি এত কেন সাজালো? আমার আর তোমার বিয়ের জন্য। মেহবুব বলে উঠল। চমকে রিজভি পিছনে তাকিয়ে দেখে মেহবুব দাঁড়িয়ে আছে, গায়ে বিয়ের পাঞ্জাবি, তার চোখ মুখে পৈশাচিক হাসি। আবার সামনে তাকিয়ে দেখে অন্তুর মুখেও সেই পৈশাচিক হাসি। রিজভি চট করে বুঝে গেল খুবই ভয়ঙ্কর সাংঘাতিক কিছু তাদের জন্য অপেক্ষা করছে। আচ্ছা বাবা কই? রিজভি কিছু বুঝে ওঠার আগে মেহবুব পিছনের থেকে এক পোষ মেরে রিজভি গলা কেটে দিল। শুধু চিৎকার দিয়ে লাস্ট বারের মতো তোবার বলে ডাক দিয়ে রিজভি শরীর ঝাঁকি দিতে লাগলো। শওকত হাসান বেডে শুয়ে আছে, তার মাথার পাশে বাবার হাত ধরে বসে আছে তোবা। শওকত হাসান মুখে ভাবখানে এমন করেছেন যেন উনি এতই অসুস্থ তার এক পা মোটামুটি কবরে ঢুকে গেছে। এক কোণে শুকনোর দৃষ্টিতে তাকিয়ে দাঁড়িয়ে আছে নাজারা বেগম আর রুবা। হঠাৎ রিজভি চিৎকার কানে আসলো। তোবার সেই চমকে শওকত হাসানের হাত ফেলে দিয়ে উঠে দাঁড়িয়ে ডানে বামে তাকিয়ে বলল, আমার রিজভি কই? নাজারা বেগম আর রুবা ছুটে এসে তোবার হাত চেপে ধরলো। শওকত হাসান চট করে উঠে রুমের দরজা বন্ধ করে দিল। তোবা হতবিস্ময় হয়ে তার বাবার দিকে তাকিয়ে আছে। সবাই তো বলল বাবা সেই যাওয়ার পর থেকে হাঁটতে পারে না, তাহলে? তোবার আর বুঝতে দেরি হলো না, এগুলো তাদের ফাঁসানোর সব প্ল্যান ছিল। তুই বাইরে যাবি না, খবরদার। মরুক ওই রিজভি, আজ ওর শেষ দিন এখানে।
নাজারা বেগমের কথায় যেন তোবার পায়ের নিচে যেন মাটি সরে গেল। সেই চিৎকার দিয়ে কান্না করা শুরু করলো। রুবা দৌড়ে এসে ওর মুখ চেপে ধরলো। তোবা সব শক্তি দিয়ে নাজারা বেগম আর রুবাকে ধাক্কা দিলে ছুটে গিয়ে তার বাবাকে ধাক্কা দিয়ে দরজা খুলে ছুটে বের হয়ে গেল। পিছনে নাজারা, শওকত হাসান, রুবা ছুটে এলো। বাগান বাড়ি থেকে গঙ্গানোর শব্দ আসছে। রিজভি ছুটে সেই দিকে গেল। তোবা দূর থেকে তোবাকে দেখছে। রিজভি পাগলের মতো দৌড়ে আসছে, তার চোখ ঝাপসা হয়ে আসছে। রিজভি মরার পথে হয়ে অন্য আবদক হালকা মাথা দুলাচ্ছে, যার অর্থ হলো এখানে এসো না তোবা, পালিয়ে যাও। আমি তোমার খুশির সংবাদটা শুনতে পারলাম না তোবা, আমার মনে হচ্ছে এটা আমার জীবনের সবচেয়ে বড় খুশির সংবাদ হতো। বিড়বিড় করে এই কথাগুলো বলে তোবা। তোবা করতে করতে মাছের মতো চটপট করতে প্রাণ গেল রিজভির। ছুটে রিজভির গায়ে এসে লুটিয়ে পড়ল। রক্তে মাখামাখি হয়ে গেছে তোবার পুরো শরীর। চিৎকার করে কান্না করছে তোবা রিজভিকে বুকে নিয়ে। উফ, মাথাটা ধরে গেছে। এই মেহবুব এটা লাশ গর্তে ফেলতো, বলল নাজারা বেগম। এই এত চিৎকার কেন করছিস? হ্যাঁ, মাথা ধরে গেছে আমার, মুখ বিকৃত করে বলে উঠলো নাজারা বেগম। রুবার কেন জানি খুবই খারাপ লাগছে, কিভাবে পড়ে আছে তার রিজভি রক্তাক্ত শরীর। কেন এমন করলে তোমরা? আমার রিজভিকে কেন মারলে তোমরা? আমি তো চলে গেছে তোমাদের জীবন থেকে, আলাদা দুনিয়া বানিয়েছো, ওকে নিয়ে ছোট্ট সংসার সাজিয়েছি, তাও কেন এমন করলে তোমরা? চিৎকার করে কান্না করছে তোবা। তার চিৎকার কেউ শুনছে না, কারণ তোমাদের বাড়ি অন্য সব বাড়ি থেকে অনেক দূরে। না পারবে কারো সাহায্য নিতে, না পারবে কেউ সাহায্য করতে আসতে। তোবা অবাক হয়ে তাকিয়ে আছে। একটা বস্তা করে চাচাজানের লাশ আনলো অন্তু। সেটা রিজভির লাশের সাথে গর্তে ফেলে দিল অন্তু আর মেহবুব। এটা দেখে চিৎকার করে তোবার চোখ ঝাপসা হয়ে গেল। তোবা যখন চোখ খুললো, নিজেকে নিজের রুমে আবিষ্কার করলো। রাত নেমেছে। রুমের বাইরে থেকে কারো চিৎকার, চেঁচামেচি আর কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। তোবা ছুটে বাইরে গিয়ে দেখে সুমি চাচি এসেছে। উনি নিচে বসে চিৎকার করে কান্না করছে আর বলছে, রিজভি আমার বোনের ছেলে, তোর আমার অবৈধ ছেলে না। আমাকে বল, তুই জানোয়ার, আমার ছেলেকে কি করেছিস? তোবা যেন নিজের জায়গায় জমে গেল, হা হয়ে তাকিয়েছে। রুবা অন্তু তাদের কান ভব করছে। মেহবুব শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে, কারণ তাকে শওকত হাসান কালকে সব বলে দিয়েছে। নাজারা বেগম হাত কচলাচ্ছে। তিনি কিছু করার আগে সুমি ফটফট করে সব বলে দিল। শওকত হাসান দাঁত কিরমির করে বলল, আমাকে বোকা ফেলি? আমি জানি না তোর পেটে আমার বাচ্চা ছিল? তাহলে ওটা কই গেল? হাওয়ায় মিলে গেল? ছি, নিজের ছেলে মেয়ের সামনে এইভাবে কথা বলতে তোর লজ্জা করে না? সুমি চিল্লিয়ে বলে উঠল। আসলে কি জানিস, বেজন্মা তুই, তাই তোর মুখে এত বুলি। মিসেস সুমি বলে উঠল। না করে না, লজ্জা করলে কি আমি নিজের ছোট ভাইয়ের বউর দিকে নজর দিতাম? শওকত হাসান হেসে উঠে বলল। নাজারা বেগম সুমির চুল টেনে ধরে বলল, এত নকশা না করে বল, ওই বাচ্চা কই? মরছে বাচ্চা, মরছে। এই জানোয়ারের পাপ মরছে আমার পেটে থাকতে। তারপর থেকে আমি অসুস্থ হয়ে পড়ি। আমার বোন আর দুলোভাই অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর রিজভির দায়িত্ব আমাকে দেয়। রিজভি তখন দুধের বাচ্চা। বাচ্চা নষ্ট হওয়ার পরে আমার কিছু সমস্যা দেখা দেয়। আমি আফজালকে রিজভির দায়িত্ব দিয়ে নিজের চিকিৎসার জন্য আমার সৎ ভাইয়ের কাছে ভারত চলে যাই। এরপর আজ এতগুলো বছর সেইখানে ছিলাম। অসুস্থতা আমাকে একেবারে চেপে ধরেছিল।
সারা ঘরে জুড়ে যেন বজ্রপাত হলো। তাহলে রিজভি অবৈধ বাচ্চা না? সবাই চুপ মেরে গেল। ইস, কি ভুলটা না হলো। তোবা বুঝে গেছে কেন তার রিজভিকে মারা হয়েছে। সেই ঠাস করে নিচে বসে যায়। সুমি তোবার দিকে তাকিয়ে ছুটে এসে বলল, তোবা, রিজভি কই? তোবা শূন্য দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে। তার চোখ থেকে গড় গড় করে পানি পড়ছে। তোবা, আমি তো তো সুমি বেগম এতক্ষণে খেয়াল করলো তোবার শাড়িতে রক্ত বেশি আছে। তার আর বুঝতে বাকি রইল না কি হয়েছে রিজভি আর আফজালের সাথে। সুমি বেগম হুড়মুড় করে তার ব্যাগে ফোন হাতড়ানো শুরু করলো। রুবা চট করে এসে সুমি বেগমের গলা তার ওড়না পিছিয়ে ধরলো আর চিৎকার দিয়ে বলল, মা, তোবাকে টেনে ভিতরে নিয়ে যাও। তোবা কিছু বলার আগে শওকত হাসান নাজারা বেগম মুখ চেপে ধরে টানতে টানতে তোবা রুমে নিয়ে গেল। তোবা হাত পা ছোড়াছুড়ি করা শুরু করল, কিন্তু অসুস্থ শরীর নিয়ে ফেরে উঠল না। রুবা বলল, আমি বিপদ দেখতে চাই না। আমি জানি চাচি পুলিশকে ফোন দিবে, এটাকেও মেরে ওদের সাথে ফেলে দাও। সুমি বেগম হাত পা ছোটাছুটি করতে করতে প্রাণ হারালো। অন্তু আর মেহবুব মিলে তাকে রিজভিদের পাশে গর্ত করে কবর দিয়ে আসলো। মা, ওকে এবার ছেড়ে দাও তো, যাক, কোথায় যাওয়ার এই অন্ধকারে। এই মেহবুব, তোর হেলিকপ্টার কখন আসবে? আর তোর ওই ডাক্তার? রুবা জিজ্ঞেস করে উঠল। সকালে, মেহবুব বলে উঠল। তোবা অবাক হয়ে সবার মুখের দিকে তাকাচ্ছে। এত অবাক হতে হবে না রে মা, আমরা তোকে বাইরে দেশে নিয়ে যাব। যা হয়েছে আমাদের একটু ভুলের জন্য হয়েছে। তো কি হয়েছে? কাল সকালে আর ডাক্তার তোকে একটা ইঞ্জেকশন দিবে, যেটা দিলে এই বিষাক্ত দিনগুলো তুই ভুলে মেহবুবের সাথে শান্তিতে সংসার করতে পারবি। শওকত হাসান বলে উঠল, কত ভালোবাসে এই ছেলে তোকে। বিদেশ থেকে ইঞ্জেকশন আনছে। এটা আনা এই দেশে কত বিপজ্জনক তুই জানিস? আর তুই কিনা রিজভি রিজভি করে মুখে ফেনা তুলিস। এটা বলে মুখে ভেঙচি কাটলো নাজারা বেগম। বাদ দেন না মা, কালকে থেকে মেহবুব মেহবুব করবে বলে হো হো করে পুরো ঘরের সবাই হাসিতে ফেটে পড়ল। তুই একটা জানোয়ার, তোরা সব জানোয়ার, তোদের একটাকেও ছাড়বো না আমি। এটা বলে মেহবুবের মুখে থুতু মেরে ছুটে বের হয়ে গেল তোবা। রুবা ধরতে গেলে শওকত হাসান বলল, যাক, কই যাওয়ার গেছে আর কই বাগান বাড়ি। মেহবুব রাগে গটগট করে তোবার পিছনে রওনা হলো। এই মেয়েকে সে আজ একটা শিক্ষা দেবে। রিজভির কবরের উপরে পড়ে চিৎকার করে কান্না করছে তোবা। মেহবুব এসে দেখে তোবা চিৎকার করে কান্না করছে। সেই জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়লো তোবার উপর। তোবার ছোটাছুটি করছে। তোবার শাড়ি দিয়ে তার মুখ বেঁধে অর্ধেক রাত পর্যন্ত তার উপর নির্যাতন চালায়। তারপর তোবাকে সেখানে ফেলে চলে যায় মেহবুব। মেহবুব যাওয়ার পিছনে আসে অন্তু। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে সেই। এবার সেও ঝাঁপিয়ে পড়লো তোবার উপরে। তার অনেক দিনের শখ সেই মিটাচ্ছে। তোবা কতক্ষণ গুঙাতে গুঙাতে আস্তে আস্তে চোখ ঝাপসে হয়ে গেল আর রিজভির কবর রক্তে ভেসে গেল। সকালে তোবা নিজেকে রিজভির কবরের উপরে আবিষ্কার করলো। রক্ত হালকা শুকিয়ে গিয়েছে। তোবা কাত হয়ে রিজভির কবরে গভীর চুমো খেলো। তারপর আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে দুলতে দুলতে তাদের বাসার দিকে রওনা হলো। সময় ঘুমাচ্ছে। তার সাথে এত কিছু হয়ে গেল আর সবাই শান্তির ঘুম দিচ্ছে। হেলিকপ্টার এসেছে তাদের বাসার পাশের মাঠে। শোনা যাচ্ছে শব্দ। তার কাছে আর বেশি সময় নেই। সেই সৌরভ নাম্বারে ডায়াল করলো। দুবার রিং হওয়ার পর সেই ফোন ধরলো। কিরে তোবা, কাল থেকে কোনো খবর নেই। আমিও কল দিতে পারিনি, একটু ওই কেস নিয়ে বিজি ছিলাম, তাই ঘুমিয়ে গিয়েছি।
সৌরভ ভাইয়া কাঁপা কাঁপা গলায় তোবা বলে উঠল। সৌরভ ঘাবড়ে গিয়ে বলল, এই তোবা, কি হলো রে? তোমার গলায় এমন শোনাচ্ছে কেন? সৌরভ ভাইয়া, আমার কাছে বেশি সময় নেই রে, সব শেষ রে ভাইয়া। তোবা গড় গড় করে সব বলে দিল। আমাকে ওরা নিয়ে যাবে এখন। তুমি আমাদের বাগান বাড়িতে সবাই লাশ পাবে, আর আমার লাশ মেডিকেল টেস্ট দিলে বোঝা যাবে ওরা দুজন সারা রাত পৈশাচিক নির্যাতন করে আমার রিজভির শেষ আমানত শেষ করে দিল। 3টা না 5টা মানুষ খুন করেছে ওরা। কতক্ষণ দম করে চুপ করে নিজের কান্না আটকানোর চেষ্টা করলো সৌরভ। তার প্রাণের বন্ধুর এই নির্মম মৃত্যু হলো। একটু পর কান্না গিলে নিয়ে ধরা গলায় সৌরভ বলে উঠল, দেখে তো বা, তুমি একদম চিন্তা করবে না, আর তোমার লাশ মানে একদম নিজের সাথে কিছু করবে না। আমি আসছি বলে সৌরভ ফোন কেটে তার লোকদের কল দিয়ে দ্রুত পায়ে গাড়ি নিয়ে বের হয়ে গেল। তাকে তুবাকে থামাতে হবে, কারণ তার বোঝাতে হবে, বুঝতে বাকি নেই তুবা নিজেকে কিছু একটা করবে। কতক্ষণ থেকে দরজা ধাকাচ্ছে, সবাই তোবা নিস্তুপ হয়ে বসে আছে, রক্তে ভেসে যাচ্ছে সব। তার চোখে ঝাপসা হয়ে দৌড়াদৌড়ি করছে তার সংসারে সেই 6টি মাসের প্রতিটা মুহূর্ত। সেই তার পুরো শরীরে প্রতিটা রগ কেটে দিয়েছে। সেই মরলে এরা পালাতে সময় লাগবে, ততক্ষণ সৌরভ ভাইয়া চলে আসবে। রিজভি নেই, তাদের ভালোবাসার চিহ্ন নেই, তো সেও নেই। তার চোখ ঝাপসা হয়ে আসছে। রিজভি, চাচাজান, সুমি, চাচির মুখটা ভেসে উঠছে। সবাই দরজা খুলে ফেলেছে। কে তোমরা? কে? পুলিশ? কে ডাকলো? পুলিশ কে? মেহবুবের বাহাদুর কণ্ঠ। আর কিছু শুনতে পারলো না তোবা। তার চোখ বন্ধ হয়ে গেল, কিন্তু তার মুখে লেগে আছে মিষ্টি হাসি। সমাপ্তি। বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।